স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ঘুরে যাই। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, তোমার ভিডিও গুলো একটু অন করো তো বাবা। নাইম, ভিডিওটা অন করো। আচ্ছা, তাহলে সবাই ভালো আছো? জি ম্যাডাম। আমরা ক্লাস শুরু করে দিই, তাই না? আচ্ছা জি ম্যাডাম। আমরা দ্বিতীয় পত্র পড়ছিলাম, তাই না? বুদ্ধি অধ্যায়টা পড়ছিলাম। তো আজকে মোটামুটি আমরা এই অধ্যায়টা শেষ করতে চাচ্ছি। তো আজকে আমরা এখানে পড়বো। আচ্ছা, তোমাকে আমার পরিচয় তো জানি, তাই না? আমাদের বুদ্ধি অধ্যায়, ঠিক আছে। তো বুদ্ধি অধ্যায়ের আজকে আমরা পড়বো বুদ্ধি প্রতিবন্ধিতা। আজকের টপিকসটা আমাদের কি হবে? বুদ্ধি প্রতিবন্ধিতা, তাই না? আচ্ছা, আমরা একটু কিছু ছবি দেখি এখানে। দেখো, তোমরা কি ছবি দেখতে পাচ্ছ? একটু কথা বলো। এডি, কথা বলো। দেখতে পাচ্ছ কি ছবি? জি ম্যাডাম। আচ্ছা, দেখো এখানে আমরা কিছু শিশুর ছবি দেখব যারা বিভিন্ন ভাবে প্রতিবন্ধিতার শিকার, তাই না? দেখো, এটা এক ধরনের। তারপরে এই যে দেখো, এই বাচ্চাটাকে দেখে কি মনে হচ্ছে? দৃষ্টি শ্রবণ প্রতিবন্ধী, তাই না? তারপরে দেখো একটা বাচ্চা আর কি শারীরিক ভাবে এরা প্রতিবন্ধী। হ্যাঁ, যে বুদ্ধি প্রতিবন্ধী প্লাস শারীরিক প্রতিবন্ধী। আচ্ছা, অর্থাৎ এখানে আমরা যে ছবিগুলো দেখলাম, এই শিশুরা কোনো না কোনো ভাবে তারা প্রতিবন্ধিতা শিকার। তো আমরা এখন আগে একটু জেনে নিই যে আসলে বুদ্ধি প্রতিবন্ধিতাটা আসলে কি। বুদ্ধি প্রতিবন্ধী সম্পন্ন শিশু ও ব্যক্তিগণ আমাদের সমাজে একটি অবহেলিত জনগোষ্ঠী। বুদ্ধি প্রতিবন্ধিতা একটি বিকাশজনিত ত্রুটি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। আচ্ছা, বুদ্ধি প্রতিবন্ধীদের মধ্যে বুদ্ধি বৃত্তিগুলোর স্বাভাবিক বিকাশ ঘটে না, ঠিক আছে? বুদ্ধি বৃত্তিগুলো আছে, কিন্তু এগুলো কিন্তু আসলে স্বাভাবিক শিশুদের যেরকম বিকাশ ঘটে, এই শিশুদের সেরকম বিকাশ ঘটে না। এদের বুদ্ধি নিম্নমানের হয়ে থাকে, আর মানসিক বিকাশের অভাবেই কিন্তু আসলে এদের বুদ্ধিটা নিম্নমানের হয়। এদের রয়েছে অভিযোজন ত্রুটি, অর্থাৎ এরা কিন্তু দেখা যায় যে কোন একটা পরিবেশে তারা কিন্তু আসলে খাপ খাইতে বা নিজেকে মানিয়ে নিতে কিন্তু এরা আসলে ব্যর্থতার পরিচয় দেয়। হ্যাঁ, এরা ব্যর্থ। বুদ্ধিহীনতার জন্য এরা সামাজিক এবং শারীরিক দক্ষতা অর্জন ও উপযোগী আচরণ করতে এরা ব্যর্থ হয়। এটা কিসের জন্য হয়? এই যে এদের এই বুদ্ধি প্রতিবন্ধিতার কারণে কিন্তু এরা আসলে স্বাভাবিক একটা শিশু যেমন একটা পরিবেশের সঙ্গে মিশে যায়, সে তার মনের আবেগগুলো সবকিছু সে প্রকাশ করতে পারে, কিন্তু এখানে দেখা যায় যে এই ধরনের শিশুরা কিন্তু আসলে এটা পারে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে
বুদ্ধি প্রতিবন্ধিতার বিভিন্ন নাম প্রচলিত রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নামকরণ করেছে মানসিক অস্বাভাবিকতা, আর আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন আবার এটার নাম দিয়েছে কি মানসিক প্রতিবন্ধিতা। আবার অনেকে এর নাম দিয়েছে মেন্টাল রিটার্ডেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে মোট জনসংখ্যার শতকরা 3% বুদ্ধি প্রতিবন্ধী। আচ্ছা, এখন আমরা একটু জেনে নিই যে আসলে আমাদের বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে তাদের আসলে বৈশিষ্ট্যগুলো কি, তাই না? আচ্ছা, এই অধ্যায়টা পড়লে আমরা যা শিখতে পাবো, দেখো এখানে যে আসলে প্রতিবন্ধিতাটা ব্যাখ্যা করতে পারবো, তাই না? মেধা ও সৃজনশীলতা ব্যাখ্যা করতে পারবো, বুদ্ধির পরিমাপটা আমরা বাস্তবে প্রয়োগ করতে পারবো। আচ্ছা, এখানে দেখো আমরা বুদ্ধি প্রতিবন্ধিতাটা কি এটা আমরা এখানে আলোচনা করলাম। আচ্ছা দেখো, আমরা যে বুদ্ধি প্রতিবন্ধিতার যে একটা বৈশিষ্ট্য, হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো কি, যে বুদ্ধিগত বিষয়ে সীমাবদ্ধতা থাকবে এদের, অর্থাৎ একটা লিমিটেশন থাকবে, এর বাইরে কিন্তু এরা আর তাদের বুদ্ধিটাকে উপস্থাপন করা বা দেখাতে পারবে না। কোনো কোনো বিষয় শিখতে না পারা, অনেকে নিজের কাজ করতে না পারে, অর্থাৎ নিজের যে স্বাভাবিক কাজকর্মগুলো দেখা যায় যে এই স্বাভাবিক কাজকর্মগুলো কিন্তু তারা করতে পারে না। তারপরে প্রচলিত লেখাপড়ায় সমস্যা, উচ্চমানের জ্ঞানগত দক্ষতা কম, স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি দুর্বল, অর্থাৎ তারা স্বল্পমেয়াদী যে স্মৃতিগুলো দেখা যায় যে এইসব ব্যাপারে তারা দুর্বলতা, তারা মনে রাখতে পারছে না। সমবয়সীদের তুলনায় ভাষাগত দক্ষতায় পিছিয়ে থাকে, অনেক সময় নিজেদের ভালো মন্দ বুঝতে পারে না, অধিক মাত্রায় ব্যর্থতা বা হতাশার শিকার হয়। প্রশিক্ষণের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপনের উপযোগী করা যায়, অর্থাৎ দেখা যায় যে বুদ্ধি প্রতিবন্ধিতার এই জিনিসগুলো যাদের মধ্যে প্রতিবন্ধিতা ভাব বোঝা যায়, দেখা যায় যে এই ধরনের সমস্যা তাদের মধ্যে আমরা দেখতে পাই। এই জিনিসগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এরা আসলে কোনো না কোনো ভাবে প্রতিবন্ধিতার শিকার। ঠিক আছে, নাকি বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা, বুদ্ধি প্রতিবন্ধিতার কিন্তু আবার শ্রেণী বিভাগ আছে। সব প্রতিবন্ধীরই যে বুদ্ধি এই প্রতিবন্ধকতার মাত্রা যে একই রকম থাকবে তা কিন্তু না। এখানে দেখো আমরা 4 ধরনের দেখতে পাচ্ছি, তাই না? মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতা, মধ্যম, গুরুতর, চরম। দেখা যায় যে এই যে শ্রেণী বিভাগগুলো করা আছে এগুলোর মাত্রা হিসেবে কিন্তু তাদেরকে কিছু কিছু প্রতিবন্ধিতা আছে যাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কিছুটা স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত করানো যায়, পুরোপুরি হয়তো হয় না, হয়তো নিজের কাজকর্ম করতে পারে বা চলাফেরা এরকম আর কি। তো আমরা বিষয়গুলো একটু দেখি যে আসলে মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতাটা আসলে কি। এই শিশুরা বা ব্যক্তিরা এদের বুদ্ধাঙ্কটা থাকে, অর্থাৎ বুদ্ধির যে পরিমাপ এটা 51 থেকে 69-এর মধ্যে থাকে। এদের সামাজিক অভিযোজন করার সামর্থ্য কিশোর কিশোরীদের মতো, অর্থাৎ তারা প্রাপ্তবয়স্ক হোক আর যেটাই হোক, এদের কিন্তু যে অভিযোজনটা সেটা কিন্তু যে মানে তারা যে আচরণটা করছে এটা কিন্তু আসলে একটা কিশোর কিশোরীর আচরণের মতো। অর্থাৎ এদের মানসিক বয়স সাধারণত 8 থেকে 11 বছরের মধ্যে ধরা হয়। অর্থাৎ একটা 8 থেকে 11 বছরের শিশুর যে বিকাশটা হয় এরা কিন্তু প্রাপ্তবয়স পর্যন্ত ওই পর্যন্তই তাদের বিকাশটা থাকে। তবে এই ধরনের শিশুদের, এই মৃদু প্রতিবন্ধী শিশুদের আবার ভালো মন্দের বিচার ক্ষমতা কম, সাধারণত শারীরিক বৈকল্য দেখা যায় না, অর্থাৎ মৃদু। আমরা যে প্রথমে যে একটা ছবি দেখেছিলাম এটা কিন্তু দেখা যায় যে কিছুটা এরকম, মানে মৃদু, দেখলে খুব একটা বোঝা যায় না। ঠিক আছে, সামান্য পড়তে পারে, লিখতে পারে ও গাণিতিক হিসাব করতে পারে। বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে স্বনির্ভর করা সম্ভব। কোনো তত্ত্বাবধান ছাড়াই দায়িত্বপূর্ণভাবে জীবনযাপন করতে পারে। আনন্দদায়ক শিক্ষার মাধ্যমে তাদের উন্নতি করা সম্ভব। খেলাধুলা, গান বাজনা প্রভৃতি করতে পারে। মৃদু বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা লাভের যোগ্য বলে আখ্যায়িত করা হয়। অর্থাৎ এদেরকে দেখা যায় যে প্রশিক্ষণের মাধ্যমে বা যদি একটু তাদেরকে তত্ত্বাবধান করা হয় তাহলে দেখা যায় যে এরা কিছুটা হলেও এরা স্বাভাবিক জীবনযাপন। এরপরে আমরা আসছি মধ্যম বুদ্ধি প্রতিবন্ধিতা। আচ্ছা, এদের আবার বুদ্ধির পরিমাপটা থাকবে 36 থেকে 50-এর মধ্যে। আর এরা যে আচরণটা করবে 4 থেকে 7 বছর বয়সের একটা শিশু যে আচরণটা করবে সীমাবদ্ধ থাকবে।
হ্যাঁ, এদেরকে অবশ্য প্রশিক্ষণ লাভের যোগ্য বলে আখ্যায়িত করা হয়েছে, যে প্রশিক্ষণ দেওয়া হলে হয়তো এরা কিছুটা স্বাভাবিক হতে পারে। তো এদের কিন্তু দেখো বাক শক্তি ও শারীরিক দক্ষতার জড়তা দেখা যায়। শিশুসুলভ ভাষা ব্যবহার ও ত্রুটিপূর্ণ উচ্চারণ এরা করে, কিছু পড়তে ও লিখতে পারে। শিক্ষণ প্রক্রিয়া অত্যন্ত স্লোত ও কষ্টসাধ্য এদের জন্য। চেহারাতে এদের মধ্যে কিন্তু কিছু বোকা বোকা ভাব থাকে। বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে শারীরিক দক্ষতার এদের কিছুটা উন্নতি করা যায়। প্রশিক্ষণের মাধ্যমে আবার এদেরকে দৈনন্দিন জীবনযাপনের স্বনির্ভর করে তোলা যায় এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কিছুটা উপার্জনশীল নাগরিকে পরিণত করা যায়। অর্থাৎ কিছুটা হলেও এদেরকে উপার্জনক্ষমশীল করে তোলা যায় বৃত্তিমূলক কাজের মাধ্যমে, যাতে তারা মানে নিজেরা যাতে কিছু করে আর কি তাদের জীবিকাটা নির্বাহ করতে পারে। হ্যাঁ, এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে করানো যায়। আর গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতা আসছে এরপরে। যা গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতের বুদ্ধির পরিমাপ যেটা, সেটা তোমার 20 থেকে 35-এর মধ্যে থাকবে। আর এদেরকে আসলে পরনির্ভরশীল প্রতিবন্ধী বলে আখ্যায়িত করা হয়। পরনির্ভরশীল মানে কি, তারা অন্যের উপরে নির্ভরশীল, চলাফেরা খাওয়া দাওয়া সবকিছুতে তারা কি করে, অন্যের উপরে নির্ভরশীল হয়। যেমন এরা শারীরিক অক্ষমতা, বিকলাঙ্গতা এবং বাক বিকাশে বেশ এদের বাধা থাকে। অর্থাৎ এরা যে কথা বলবে এটাতে কিন্তু এদের অনেকটা কি করে, অনেকটা বাধা থাকে। আচরণগত যোগ্যতা সর্বোচ্চ 4 বছরের একটা শিশুর মতো হয়। অর্থাৎ 4 বছরের একটা শিশু যে আচরণটা করে, এদের কিন্তু সর্বোচ্চ ওরা এই পর্যন্তই এদের আচরণটা সীমাবদ্ধ থাকে। ভাষার বিকাশ এবং বুদ্ধিবৃত্তিমূলক বিকাশ যথেষ্ট কম। অন্যের সহায়তা ব্যতীত নিজেরা নিজেদের যত্ন নিতে পারে না। অর্থাৎ আগেই বলা হয়েছে যে এদেরকে আসলে পরনির্ভরশীল বলে আখ্যায়িত করা হয়েছে, কারণ এরা নিজেদের যে যত্নটা নিবে সেটার জন্য কিন্তু তারা আরেকজনের উপর নির্ভরশীল হয়ে থাকে। দৈনন্দিন সাধারণ ক্রিয়াকলাপেও অন্যের সাহায্য নিতে হয়। শব্দ উচ্চারণে অস্পষ্টতা এদের মধ্যে থাকে। দীর্ঘকালীন প্রশিক্ষণের মাধ্যমে এদের পরনির্ভরশীলতা আংশিক হ্রাস করা যায় এবং অত্যন্ত সরলভাবে পেশা গ্রহণের উপযোগী করে গড়ে তোলা যায়। অর্থাৎ দেখা যায় যে এরা যে পুরোপুরি যে আরেকজনের উপর যে নির্ভরশীল, এটা কিন্তু দেখা যায় যে প্রশিক্ষণের মাধ্যমে, বিভিন্ন যত্নের মাধ্যমে আংশিক আর কি তাদেরকে নির্ভরশীলতাটা একটু কমানো যায়, যারা গুরুতর প্রতিবন্ধী। এরপরে আসছে আমরা চরম বুদ্ধি প্রতিবন্ধিতা। অর্থাৎ এরা হচ্ছে, এদেরকে আসলে বলা হচ্ছে আজীবন পরাবলম্বী। এরা জীবন ধারণের জন্য নিম্নতম পর্যায়ের কার্যাবলী, বিশেষ করে যেমন খাওয়া দাওয়া, কাপড় পরা, মলমূত্র ত্যাগ, কিছু এরা নিজেরা সম্পূর্ণ করতে পারে না। আর এদের বুদ্ধির পরিমাপটা থাকে একদম 20-এর নিচে। অর্থাৎ এরা পুরোপুরি আর অন্যের উপরে নির্ভরশীল। অর্থাৎ এদের মনোজগতের বিকাশ খুবই সীমিত এবং অধিকাংশ সময়ই এরা কি করে, ঘুমিয়ে কাটায়। কারণ কি, এরা তোমার চলাফেরা করতে পারে না, হয়তো উঠে বসতে পারে না, হ্যাঁ, নিজের কাজ নিজেরা কখনোই করতে পারে না। আর এদের আচরণগত যোগ্যতা যেটা, অর্থাৎ 2 থেকে 2.5 বছরের একটা শিশু যে আচরণটা করছে, হ্যাঁ, 2 থেকে 2.5 বছর শিশুর যে আচরণটা, এরা এটুকু পর্যন্তই এদের হচ্ছে যে আচরণটা সীমাবদ্ধ থাকে, এর বেশি এদের আর উন্নতি করানো যায় না। আচ্ছা, এখন আমরা তাহলে তোমরা কি বুঝতে পেরেছো বাবা যে বুদ্ধি প্রতিবন্ধিতার আসলে শ্রেণী বিভাগ যে আমরা পড়লাম, কোন ধরনের বুদ্ধি প্রতিবন্ধিতার আসলে কি ধরনের কাজ তারা করে, তাদের সীমাবদ্ধতা কতটুকু, এটা কি তোমরা বুঝতে পেরেছো? জি ম্যাডাম। জি ম্যাডাম। কথা বলো আজমাইন। জি ম্যাডাম। তাহলে আমরা পরের টপিকে চলে যাই, যে বুদ্ধি প্রতিবন্ধীদের চেনার উপায়, এদেরকে আমরা আসলে কিভাবে চিনবো, তাই না? যেমন স্বাভাবিক গড়, নিম্ন বুদ্ধিতা। আচ্ছা, এটা কি, যে বুদ্ধি প্রতিবন্ধীরা বুদ্ধি সম্পর্কিত যে কাজগুলো আছে সেগুলোতে তারা একদমই নিম্নমুখী। এদের বুদ্ধি 70-এর নিচে হয়। যাদের বুদ্ধাঙ্ক 35-এর নিচে, তাদেরকে সহজেই শনাক্ত করা যায়। দেখবে যে তাদের সাথে মিশলে, কথা বললেই কিন্তু আসলে বোঝা যায়, তাই না? তারপর নিজের যত্ন নেওয়া। বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা প্রস্রাব ও শৌচক্রিয়া, খাওয়া পড়া, গোসল করা, হ্যাঁ, এই যে প্রভৃতি অত্যাবশ্যকীয় যে কাজগুলো, এই কাজগুলো করতে কিন্তু তারা ব্যর্থ। তাহলে এগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এরা আসলে কোনো না কোনো ভাবে প্রতিবন্ধিতার শিকার। যোগাযোগ দক্ষতার অভাব। শিশুরা সাধারণত কথা বলা বা আকার ইঙ্গিতের মাধ্যমে পরিবারের সদস্য, প্রতিবেশী, সমবয়সী ও অন্যদের সাথে কি করতে পারে, তারা যোগাযোগ স্থাপন করে। কিন্তু বুদ্ধি প্রতিবন্ধীরা কি করে, তাদের অক্ষমতার জন্য
যোগাযোগ স্থাপনে পশ্চাৎমুখী অথবা অক্ষম। এটা স্বাভাবিক। অর্থাৎ দেখো তোমরা যেমন স্বাভাবিক, তাই না? তোমরা দেখো সমাজে প্রতিবেশী, আত্মীয়, বাবা মা সবার সঙ্গে তোমরা যে যোগাযোগটা রক্ষা করছো কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে, কিন্তু একটা প্রতিবন্ধী যে শিশু, সে কিন্তু আসলে তোমার মধ্যে কি স্বাভাবিক করতে পারে? কথা বলো। স্বাভাবিক ভাবে কিন্তু তারা কিন্তু ওইভাবে নিজেদের ক্ষমতাটা তারা প্রকাশ করতে পারে না। গৃহকর্মের দক্ষতা। বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা অঙ্গ সঞ্চালন অক্ষমতার দরুন ঘরের কাজ, বাজার করা, হিসাব করা, ভাই বোনের সেবা প্রভৃতি কাজে কিন্তু তারা কি হয়? অক্ষম। সমষ্টিক ব্যবহার। বিনোদনমূলক সুবিধা গ্রহণ, মসজিদে মন্দিরে যাওয়া, বন্ধুদের সাথে মেলামেশা, হাট বাজারে যাওয়া, দাওয়াত খাওয়া প্রভৃতি কাজে তারা কি করে? কম। এগুলোতে কিন্তু আসলে মানে প্রতিবন্ধী শিশুরা খুব কমই এদেরকে এখানে এইসব কাজে তাদেরকে দেখা যায়। আত্মপরিচালনা। দৈনন্দিন জীবনযাপনে অনেক সময় বিপদ আপদ মুক্ত হতে হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়, আর বুদ্ধি প্রতিবন্ধীরা কিন্তু আসলে এই ধরনের তাৎক্ষণিক সিদ্ধান্ত তারা নিতে পারে না। অর্থাৎ নিজেদের যে ভালো মন্দ এটাও তারা নির্ধারণ করতে পারে না, কোনটাতে ভালো কোনটাতে মন্দ এটাতেও কিন্তু তারা আসলে নির্ধারণ করতেও তারা অক্ষম। স্বাস্থ্য ও নিরাপত্তা। কোনো কারণে অসুখ বিসুখ হলে কি ধরনের সতর্কতা প্রয়োজন অথবা স্বাস্থ্যবিধি পালন সম্পর্কে তেমন কোনো সচেতনতা থাকে না। তারা নিজেদের নিরাপত্তা বিষয়েও তারা কি করে? অন্যের উপরে নির্ভরশীল। আসলে বা স্বাস্থ্য নিয়ে যে তারা চিন্তা করবে বা বুঝবে, এটাও কিন্তু আসলে এই সেন্স তাদের মধ্যে কাজ করে না। তারপর আসছে শিক্ষা সংক্রান্ত কার্যাবলী। বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা লেখাপড়া ও হিসাব নিকাশ সংক্রান্ত মৌলিক শিক্ষা অর্জন করতে অক্ষম। তীব্রভাবে আক্রান্ত শিশুরা বারের নাম, মাসের নাম এগুলোও কিন্তু আসলে বলতে পারে না। এমনকি কত টাকা নোট, টাকার যে একটা হিসাব, এটাও কিন্তু তারা আসলে বলতে পারে। তবে প্রশিক্ষণের মাধ্যমে এরা দেরিতে হলেও এ ধরনের শিক্ষণ কিছুটা হলেও তারা অর্জন করতে পারে। কর্মকৌশল। মারাত্মক প্রতিবন্ধীরা উপার্জনক্ষম কোনো কাজই করতে পারে না। মৃদু ও মাঝারি প্রতিবন্ধীরা কিছু কিছু আয় উপার্জনের কাজ আয়ত্ত করতে পারে, অর্থাৎ বৃত্তিমূলক কিছু কাজ তাদেরকে করানো যায়, তাই না? শেখানো যায়। বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কিছু কিছু কাজ করার কৌশল এরা শিখতে পারে। সামাজিক দক্ষতা। বুদ্ধি প্রতিবন্ধীরা নিজেদের অক্ষমতার কারণে সামাজিক আচরণ ঠিক মতো করতে পারে না, অর্থাৎ সমাজের সঙ্গে কিন্তু তারা ঠিকভাবে কি করতে পারে না? অ্যাডজাস্ট হতে পারে না, তাই না? খাপ খাইতে পারে না। সামাজিক রীতিনীতি, মূল্যবোধ, পারিবারিক নিয়ম কানুন সম্পর্কে এরা সচেতন প্রতিক্রিয়া করতে পারে না। মেহেদি, বারবার হাই তুলতেছো কেন বাবা? রাতে ঘুম হয়নি? মেহেদি হাসান, জি ম্যাডাম, এমনি ম্যাডাম। বারবার হাই তুলতেছো? আচ্ছা, এরপরে আমরা আসছি। তাহলে এটা তোমরা কি বুঝতে পেরেছো যে বুদ্ধি প্রতিবন্ধীদেরকে আমরা কিভাবে চিনতে পারবো? চেনার উপায়? জি ম্যাডাম। বুদ্ধি প্রতিবন্ধিতার আসলে কারণটা কি? এই যে সবাইকে আসলে বুদ্ধি প্রতিবন্ধী হয় না, কিন্তু কিছু কিছু শিশুকে এরকম দেখা যায়। কারণটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? এর মধ্যে একটা কারণ কি? বংশগত। অনেক ক্ষেত্রে বুদ্ধি প্রতিবন্ধীরা কি করে? বংশানুক্রমে এটা কিন্তু ঘটতে দেখা যায় যে তার পূর্বপুরুষের মধ্যে যদি এ ধরনের কোনো সমস্যা থাকে, হয়তো পর্যায়ক্রমে বা কোনো ক্রমে হয়তো তার মধ্যে এই প্রভাবটা আসতে পারে। এটা একটা কারণ বলা যেতে পারে, তাই না? তারপরে আছে সংক্রমণ ও বিষাক্ততা। গর্ভ অবস্থায় সংক্রমণ, অর্থাৎ একটা সন্তান যখন গর্ভে থাকে তখন কিন্তু মাদেরকে অনেক করতে হয়, অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, তাই না? অনেক যত্নে থাকতে হয়। তো এখানে বলা হয়েছে যে গর্ভ অবস্থায় সংক্রমণ, জন্মের পর সংক্রমণ এবং যে কোনো সময় বিষাক্ত দ্রব্য দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া। অর্থাৎ গর্ভ অবস্থায় মায়ের যদি রুবেলা বা জার্মান হাম, সিফিলিস এরকম বিভিন্ন ধরনের ভাবে যদি তারা প্রভাব পড়ে শিশুটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে দেখা যায় যে এইসব শিশুরা দেখা যায়। মস্তিষ্কে আঘাত। মাতৃগর্ভে শিশু অস্বাভাবিক অবস্থান বা সরু জন্মপথের কারণে দীর্ঘ ও কষ্টকর প্রসবের ফলে শিশুর জন্মকালীন আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি। দেখা দেয়।
গর্ভকালীন জন্মের সময় বা ম্যাম শৈশবকালীন আঘাত এবং অক্সিজেনের অভাব হওয়া, জটিল প্রসব, কোনো কারণে মস্তিষ্কে রক্তপাত এবং মস্তিষ্কে জন্মের আগে ও পরে সরাসরি আঘাত লাগার কারণে কিন্তু শিশুরা কি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাই না? তারপরে তোমরা কথা বলো না, ম্যাম সাউন্ড আসছে, আনমিউট করে রাখো। আচ্ছা, অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থির গঠন ও ক্রিয়া ত্রুটিপূর্ণ হলে বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। অর্থাৎ থাইরয়েড যে গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থি মিশ্রিত হরমোনের অভাব হলে ক্রিটিনিজম রোগ দেখা দেয়। আর এই ক্রিটিনিজম রোগের এর ফলে কিন্তু বিকাশ ঠিকমতো হয় না, তাই না? দেখা যায় যে হাবা গোবা যে হয় বুদ্ধি, মানে তারা বুদ্ধিটাকে প্রকাশ করতে পারে না, এই ধরনের সমস্যা কিন্তু তোমার যে ক্রিটিনিজম যে রোগ, এটার কারণে কিন্তু আসা হয়। এবং এটা তোমার অন্তঃক্ষরা গ্রন্থির যে একটা নিঃসরণ আছে, এটার অভাব হলে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। অপুষ্টিজনিত সমস্যা। গর্ভজাত মায়ের খাদ্য বা নবজাত শিশুর খাদ্যে প্রোটিনের অভাব থাকলে শিশুর বৃদ্ধি নিম্নমানের হয়। প্রোটিন ও অন্যান্য পুষ্টির অভাবে শিশুর ব্যাপক শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। অর্থাৎ শুধু যে মা পুষ্টিকর খাবার করে তা নয়, এই সন্তানটাকে কিন্তু কি করতে হবে, অবশ্যই প্রোটিনের চাহিদা তার পূরণ করতে হবে। শৈশবকালীন মস্তিষ্কে রোগ। অজানা কারণে সৃষ্ট মস্তিষ্কের কিছু রোগ, যেমন টিউমার, নিউরোফাইব্রোমাটোসিস, টিউবার ক্লোরোসিস, হান্টিংটন কোরিয়া ইত্যাদির কারণে বুদ্ধি প্রতিবন্ধিতা হতে পারে। ক্রোমোজোমের বিকৃতি, অর্থাৎ শিশু ভ্রূণ অবস্থায় ক্রোমোজোমের ত্রুটি দেখা দিলে পরোক্ষ প্রতিক্রিয়া হিসেবে শিশুটা যখন জন্মগ্রহণ করবে তারপরে কিন্তু তার মধ্যে বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দেয়। মেহেদী হাসান, তুমি কোথায়? তুমি কি ওই ঘরের দেয়াল দেখাচ্ছ? ভিডিওর সামনে চলে আসো মেহেদী হাসান। আচ্ছা, এরপরে গর্ভধারণ সংক্রান্ত সমস্যা। অপুষ্ট সন্তান প্রসব হলে নবজাতক শিশুর ওজন যথেষ্ট কম হলে নির্দিষ্ট সময় অতিবাহিত হবার পরও প্রসব না হলে বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করে, এটা যদি অপুষ্ট হয় একটা শিশুটা, তারপরে তার ওজনটা যদি কম হয় স্বাভাবিকের চেয়ে, আবার নির্দিষ্ট একটা সময় আছে, সেই সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি জন্মগ্রহণ করে বা তাহলে দেখা যায় যে ওই শিশুগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমার প্রতিবন্ধিতার সম্মুখীন হয়। নিকট আত্মীয়ের বিবাহ, অর্থাৎ নিকট আত্মীয় যারা আছে, খালাতো, মামাতো, চাচাতো, ফুফাতো ভাই বোনের যে একটা বিবাহ, এটার কারণেও কিন্তু প্রতিবন্ধী শিশু জন্ম নিতে পারে। পরিবেশ থেকে যথাযথ উদ্দীপনার অভাব ও নিম্নমানের পারিপার্শ্বিকতার ফলে বুদ্ধিবৃত্তির বিকাশটা কি হয়ে যায়, অসম্পূর্ণ থেকে যায়। দেখা গেছে যে মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের প্রায় সকলেই দারিদ্রপৃষ্ট, অনুন্নত ও ত্রুটিপূর্ণ পরিবার থেকে আসে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই ধরনের পরিবেশ থেকে কিন্তু এই ধরনের প্রতিবন্ধী শিশু গুলো জন্ম নেয়। আবেগমূলক সমস্যা। প্রচন্ড রাগ, তীব্র ভীতি, উদ্বেগ প্রভৃতি আবেগজনিত সমস্যার দ্বারা শিশু তাড়িত হলে তাদের বুদ্ধিবৃত্তির কি হয়, বিকাশটা বাধাগ্রস্ত হয়। পিতামাতার সাথে যদি শিশুর ত্রুটিপূর্ণ সম্পর্ক থাকে, শৈশবকালে স্নেহপ্রীতির বঞ্চনা শিশুদের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগের সৃষ্টি করে। এরূপ আবেগমূলক উপাদান মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ একটা শিশু, তাকে কিন্তু ছোটবেলা থেকে তাকে কি করতে হবে, সুন্দর একটা পরিবেশ দিতে হবে, সুন্দর আচরণ করতে হবে, বাবা মার মধ্যে যে সম্পর্ক সেটাকে ভালো করতে হবে, তাই না? এগুলোতে যদি ত্রুটিপূর্ণ দেখা যায় তাহলে কিন্তু দেখা যায় সেই শিশুটা কিন্তু পরবর্তীতে প্রতিবন্ধী হবার সম্ভাবনা থাকে। স্বামী স্ত্রীর রক্তের জটিলতা। যে কোনো রক্তের গ্রুপের ক্ষেত্রে মায়ের RH নেগেটিভ, বাবার RH পজিটিভ এবং সন্তানের RH পজিটিভ হলে সেই সন্তানটা কি হয়, ক্ষতিগ্রস্ত সে বুদ্ধি প্রতিবন্ধিতার সম্মুখীন হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে বুদ্ধি প্রতিবন্ধিতার কারণগুলো জানলাম, যে আসলে মোটামুটি আরো বিভিন্ন কারণ থাকতে পারে, মোটামুটি পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে আসলে মূলত এই ধরনের কারণগুলোর জন্যই কিন্তু শিশু প্রতিবন্ধী হয়ে থাকে। বুদ্ধি প্রতিবন্ধিতা এটা প্রতিরোধের জন্য কিন্তু আসলে
মানে আগে থেকে যদি আমরা সতর্কমূলক ব্যবস্থা নিই, অর্থাৎ প্রতিরোধ, তারপরে সেটা চিকিৎসা করার চেয়ে যদি আগেই কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা যায়, তাই না, তাহলে কিন্তু দেখা যায় যে এই প্রতিবন্ধিতার পরিমাণ অনেকটা হলেও হ্রাস করা যাবে। যেমন মায়ের গর্ভকালীন সময়ে কি করতে হবে, পুষ্টির খাদ্যের ব্যবস্থা করা। গর্ভ অবস্থায় ক্ষতিকর ড্রাগ অর্থাৎ ঔষধ ব্যবহার করা থেকে কি করতে হবে, বিরত রাখতে হবে। একান্ত প্রয়োজন হলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের ঔষধ সেবন করতে হবে। রুবেলা, হাম, সিফিলিস রোগে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। 18 বছরের কম বা 35 বছরের অধিক বয়সী মায়েদের সন্তান ধারণ না করা। গর্ভ অবস্থায় মায়ের উপর মানসিক নির্যাতন না করা। প্রসব বেদনা উঠলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া। এই সময়ে বাড়িতে না থেকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া বা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ ধাত্রী দ্বারা সন্তান প্রসব করানো। রক্তের সম্পর্কিতদের সাথে, অর্থাৎ যেটা বললাম একটু আগে, যে নিকট আত্মীয় যারা আছে তাদের সঙ্গে বিবাহটা না দেওয়াটাই সবচেয়ে ভালো। প্রসবকালীন সময়ে জটিল অবস্থার সৃষ্টি হলে কি করতে হবে, দ্রুত হাসপাতালে নিতে হবে। বাড়িতে না থেকে দ্রুত এটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। শিশুর শৈশবকালীন সময়ে রোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। শিশুকে মানসিক পীড়ন না করা। গর্ভবতী মা ও শিশুকে সম্ভাব্য আয়োডিনের অভাব দূর করার জন্য অবশ্যই আয়োডিন যুক্ত লবণ খাওয়ানোর অভ্যাস করানো। RH নেগেটিভ রক্তযুক্ত নারীর সঙ্গে RH পজিটিভ রক্তের পুরুষের বিবাহ পরিহার করা। এরূপ রক্তযুক্ত স্বামী স্ত্রী সন্তান ধারণের ক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় কি করতে হবে, চিকিৎসা ব্যবস্থা নিতে হবে। যদি এরকম সমস্যা হয়েই থাকে তাহলে অবশ্যই তাদেরকে আগে সন্তান ধারণের পূর্বে তাদেরকে কি করতে হবে, চিকিৎসা ব্যবস্থা করে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে যে আমরা যদি মানে তোমার প্রতিবন্ধিত হবে তারপর চিকিৎসা করব সেটা না করে যদি পূর্বেই যদি আমরা যদি পূর্ব থেকে যদি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলি বা গড়ে তোলা যায় তাহলে এই ধরনের প্রতিবন্ধিতা কিন্তু অনেকটা রোধ করা যাবে, ঠিক আছে। তো আমাদের আসলে বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য কিছু করণীয় আছে, তাই না, যে তাদের জন্য যদি হয়ে থাকে এরকম, তবে তাদের জন্য আমাদেরকে কি করতে হবে, আর কিছু ব্যবস্থা তাদের জন্য আমাদেরকে করতে হবে, তাই না। অর্থাৎ মানে বুদ্ধি প্রতিবন্ধিতার প্রতিকারমূলক কিছু ব্যবস্থা উন্নতি আসে সাম্প্রতিককালে হয়েছে। তবে বিকাশমূলক ত্রুটি বিচ্যুতিকে সম্পূর্ণরূপে আসলে দূর করা যায় না, মানে কিছুটা হলেও যেন স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায়, সেজন্য কিছু কিছু করণীয় কাজ আছে। এর জন্য উপযুক্ত ব্যবস্থা, আর এই সময় যদি আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে দেখা যায় যে বুদ্ধি প্রতিবন্ধিতার নির্ভরশীলতাকে অনেকাংশে হ্রাস করা যায়। অন্যদিকে তাদেরকে আবার সমাজে পুনর্বাসিত করা যায়। তো এখানে কিছু কিছু পয়েন্টে দেওয়া আছে যে এই কাজ এগুলো করলে মানে প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য আমরা করতে পারি, তাই না। যেমন চিকিৎসা, কিছু কিছু প্রতিবন্ধিতার সাথে বুদ্ধি প্রতিবন্ধিতার সাথে আবার কিন্তু শারীরিক ব্যাধি ও ত্রুটি জড়িত রয়েছে, তাই না। সে হয়তো বুদ্ধি প্রতিবন্ধী, তার সঙ্গে তার শারীরিক কিছু সমস্যা থাকতে পারে। দু ধরনেরও প্রতিবন্ধী কিন্তু একজন শিশু হতে পারে। চিকিৎসার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে রোগের গতি রোধ করা যায়। কৃটিনিজম, এসব রোগে ডাক্তার চিকিৎসায় ফলপ্রসূ বলে প্রমাণিত হচ্ছে। অর্থাৎ দেখা যায় যে কিছু কিছু রোগ আছে, সেই রোগগুলোর যদি চিকিৎসা করা হয় তাহলে কিছুটা হলেও তোমার ওই রোগটাকে কি করা যায়, কিছুটা হলেও দূর করা যায়। হ্যাঁ, তাহলে অবশ্যই কিন্তু বুদ্ধি প্রতিবন্ধীদেরকে কিন্তু বা তাদের সঙ্গে যে শারীরিক সমস্যা আছে বা যে সমস্যা থাকে তাদের কিন্তু অবশ্যই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরপর আসছি আমরা কাউন্সেলিংটা আসলে কিভাবে, যেমন তোমাকে কি করতে হবে, বুদ্ধি প্রতিবন্ধিতা নির্ণয় করতে হবে, অর্থাৎ নির্ণয় করতে হবে যে ও আসলে কোন ধরনের প্রতিবন্ধী, তাই না। আমাদের সমাজে বিভিন্ন প্রতিবন্ধী আছে, দৃষ্টি প্রতিবন্ধী, তাই না, শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক আছে। তো আগে তুমি নির্ণয় করতে হবে যে সে আসলে কোন ধরনের প্রতিবন্ধী, আর ওটা নির্ণয় করে সেইভাবে কি করতে হবে, পরিচর্যা করতে হবে এবং তার চিকিৎসা করতে হবে। পিতামাতার অনুভূতি, চিন্তা, আচরণ বিষয়ক পরামর্শ দান। বুদ্ধি প্রতিবন্ধী শিশুর শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসন বিষয়ক পরামর্শ দান। শিশুর আচরণগত সমস্যা বিষয়ক
নির্দেশনা দান। আর এই কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো করা যায়, তাই না? এরপরে আসছে ফিজিওথেরাপি, অর্থাৎ শারীরিক সমস্যার জন্য ফিজিওথেরাপি প্রদান, শারীরিক উন্নয়নে শিক্ষক ও পিতামাতাদের নির্দেশনা দান। এই কাজগুলো কিন্তু আসলে থেরাপিস্টরাই করে থাকেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী যারা, হাত পায়ে এরকম সমস্যা, তাই না, দেখা যায় যে অনেক সময় থেরাপি দেওয়ার ফলেও কিন্তু তাদের অনেকটা কি হয়, ওই দুর্বলতাটা কিন্তু অনেকটা হলেও কাটিয়ে তোলা যায়। এরপর আসছে স্পিচ থেরাপি। স্পিচ থেরাপির কাজ হলো কথা ও ভাষাগত সমস্যা নির্ণয়। কথা ও ভাষাগত সমস্যার জন্য স্পিচ থেরাপি প্রদান করা হয়। কথা ও ভাষা উন্নয়নের জন্য শিক্ষক ও পিতামাতাদের আবার নির্দেশনা দান। আচ্ছা, বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ, অর্থাৎ দৈনন্দিন জীবনে মৌলিক দক্ষতা, লেখাপড়া ও বৃত্তিমূলক শিক্ষণ ও প্রশিক্ষণ দেওয়া, যাতে বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিটি তুলনামূলকভাবে কি করতে পারে, স্বনির্ভর, অর্থাৎ নিজের উপর নির্ভর হয়ে যেন সে কিছু জীবনযাপন করতে পারে। আচ্ছা, এই শিক্ষার বিষয়গুলো কি? যেমন আত্মপরিচালনামূলক দক্ষতা, যেমন হাঁটা, বসা, দাঁড়ানো, তারপরে কাপড় পরতে এবং খুলতে শেখা, ঠিক মতো প্রস্রাব পায়খানা করা এবং পরিষ্কার করা, এই জিনিসগুলো কিন্তু তাদেরকে কি করা যায়, শেখানো যায়, তাই না? প্রশিক্ষণের মাধ্যমে বা বিশেষ শিক্ষার মাধ্যমে তাদেরকে এই জিনিসগুলোতে একটু শেখানো যায়, যাতে তারা কিছুটা হলেও নিজের উপরে মানে পরনির্ভরশীল পুরোপুরি না হয়ে নিজের উপরে যেন কিছুটা নির্ভরশীল হতে পারে। জ্ঞানগত দক্ষতা, কথা বলা, শেখানো, কিছু লেখাপড়া, ছোট বড় গণনা বুঝতে পারা ইত্যাদি। আত্মরক্ষামূলক যে দক্ষতা, সেগুলো হচ্ছে আগুন, পানি সহ অপ্রীতিকর পরিস্থিতি থেকে যাতে এরা রক্ষা পায়, কোনো ক্রমে যদি এই ধরনের কোনো পরিস্থিতির শিকার হয় তাহলে সেগুলো থেকে যেন তারা রক্ষা, সেই কৌশলগুলো যেন তারা আয়ত্ত করতে পারে, সে ব্যাপারেও কিন্তু কি করতে হবে, তাদেরকে শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সামাজিক দক্ষতা, সামাজিক অনুশাসনের সঙ্গে মেলামেশা, খেলাধুলা ও ভদ্রতা সূচক আচরণ করা শেখানো, অর্থাৎ যতটুকু তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে করানো যায়, তাই না, ততটুকুতেই তারা যেন স্বনির্ভর হতে পারে। এরপর আসছে মনোচিকিৎসা, অর্থাৎ কোনো দেখা যায় যে সবার ক্ষেত্রে আসলে চিকিৎসাটা কার্যকর না হলেও কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধি প্রতিবন্ধীদের এই মনোচিকিৎসা অত্যন্ত ফলপ্রসূ হয়। এজন্য করে কি করতে হবে, বিশেষ করে দলভিত্তিক চিকিৎসা পদ্ধতিতে প্রতিবন্ধীদের মধ্যে পারস্পরিক ক্রিয়া ও উদ্দীপনার সৃষ্টি হয়, তা তাদের বুদ্ধিবৃত্তিকে উদ্দীপ্ত করতে সাহায্য করে। তারপর আসছে পুনর্বাসন। পুনর্বাসনের ক্ষেত্রে বুদ্ধি প্রতিবন্ধীদের পুনর্বাসন প্রশিক্ষণ ও পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করা, পুনর্বাসন সহায়তা প্রদান ও কাজের উপযোগী পরিবেশ সৃষ্টি করা, এসব ব্যবস্থা করা তাদের জন্য। ঠিক আছে? তো আমরা এখানে যে জিনিসগুলো দেখলাম যে তাদের জন্য আসলে আমাদের করণীয়, অর্থাৎ তাদের জন্য কিছু কিছু এই কাজগুলো, বৃত্তিমূলক কিছু কাজগুলো ব্যবস্থা করা। যেমন দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে যে এরকম কাজে যদি তাদেরকে একটু প্রশিক্ষণ দেওয়া হয়, শেখানো হয়, যাতে তারা নিজের উপরে একটু নির্ভরশীল হতে পারে, নিজেরা যাতে কিছু রোজগার করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে, তারা যেন সমাজে বোঝা না হয়। ঠিক আছে? এই জন্য তাদেরকে কিন্তু কিছু কিছু এই যে এরকম প্রশিক্ষণের মাধ্যমে কিছু কিছু কাজে আগ্রহী করে তোলা। ঠিক আছে? এরকম বৃত্তিমূলক কিছু কাজ। আর আমরা কিন্তু তাদেরকে আসলে আরো বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। যেমন এই যে স্কুল কলেজে দেখা যায় যে তোমাদের অনেক সহপাঠী আছে এরকম, তাই না, যারা চলাফেরা করতে পারে না এরকম, তো তাদের জন্য যদি এরকম র্যাম্প ব্যবস্থা বা এরকম সহযোগিতা করা হয়, তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে তারা নিজেদেরকে সমাজের আর কি সদস্য বা স্বাভাবিক শিশুর মধ্যে তারা নিজেদেরকে মনে করতে পারে। আমরা সবসময় কিন্তু খেয়াল করতে হবে যে আসলে প্রতিবন্ধীদেরকে কখনোই বুঝতে দেওয়া যাবে না যে তারা আসলে স্বাভাবিক শিশুর চেয়ে আলাদা। আমরা তাদের প্রতি কখনোই কিন্তু আমাদের কোনো কিছু হেয় প্রতিপন্ন করা বা তাদেরকে কখনোই ছোট মনে করা যাবে না। তারাও কিন্তু একটি সদস্য একটা পরিবারের। ঠিক আছে? তারাও সমাজের একজন সম্পদ। তারাও মানে স্বাভাবিক যে শিশুগুলো আছে তাদের মধ্যে তারাও কি সদস্য বা তারা সম্পদ। এখন তাদেরকে যদি আমরা প্রশিক্ষণ, শিক্ষার মাধ্যমে দক্ষতা করে তুলতে পারি, তাহলে দেখা যায় যে অনেকের প্রতিবন্ধিতা কিন্তু দূর হয়ে যায়, তাই না? আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টাতে আসব যে মেধা ও সৃজনশীলতা। আমরা কিন্তু এর আগে পড়েছিলাম যে
বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তার মধ্যে কিন্তু বিশেষ চাহিদা মানে কি, যাদের জন্য বিশেষ যত্ন বা বিশেষ কিছু চাহিদা তাদের থাকে, যেগুলো আমাদেরকে আমরা যদি দিই তাহলে তারা তাদের বিকাশটাকে সুন্দরভাবে বিকশিত করতে পারে। তো এই বিশেষ চাহিদার মধ্যে কিন্তু প্রতিবন্ধী শিশু যেমন আছে, তেমনি কিন্তু প্রতিভাবান অনেক শিশু কিন্তু আছে। প্রতিবন্ধী শিশুদের জন্য যেমন আমাদের করণীয়, তারা যাতে সমাজে খাপ খাইয়ে চলতে পারে, নিজের উপরে নির্ভরশীল হতে পারে, হ্যাঁ, এই জন্য তাদেরকে আমরা প্রশিক্ষণ দিই, শিক্ষা দিই। ঠিক তেমনি একটা মেধাবী শিশু যে আছে, তাকেও কিন্তু তার মেধাটা প্রকাশ করার জন্য কি করতে হবে, তাকে অবশ্যই সেই পরিবেশ সৃষ্টি করতে হবে, তাই না, যাতে সে তার মেধা দিয়ে মেধাটাকে যাতে সে বিকশিত করার সুযোগ পায়। অনেকে আছে গানে খুব ভালো, নাচে খুব ভালো, ড্রয়িং এ বা আদার্স মানে অন্যান্য সাইড যেগুলো আছে, পড়ালেখা না করুক কিন্তু ওই দিকে হয়তো তাদের আগ্রহ আছে বা ওই দিকে তাদের মেধা আছে। তো যে যেটাতেই মেধা কি করতে হবে, সেটাকে বিকশিত করার সুযোগ দিতে হবে, তাই না, তবেই সে তার সুপ্ত প্রতিভাটাকে বিকশিত করতে পারবে। তো এখানে আছে যে আসলে আমরা একটু দেখি যে আসলে মেধাবী কারা, যে কিছু কিছু শিশুর আচরণ স্বাভাবিক মানের নয়, স্বাভাবিক গড় মানের চেয়ে অনেক উপরে, অর্থাৎ বুদ্ধির দিক থেকে এরা মেধাবী, অর্থাৎ দেখা যায় যে এরা 2 ক্লাস উপরের পড়াটা তারা একবার দুইবার পড়লে এরা আয়ত্ত করতে পারছে, তাই না। এরা দেখা যায় যে একাডেমিক, বৈজ্ঞানিক, সামাজিক ও সাহিত্যিক দক্ষতার ক্ষেত্রে বিশেষ অবস্থান গ্রহণ করে থাকে। এরা বিদ্যালয়ের বয়স শুরু হওয়ার সাথে সাথে নির্দিষ্ট শ্রেণীর যে শিক্ষার প্রয়োজনীয় যাবতীয় নৈপুণ্য আয়ত্ত করে ফেলে, যা তা শিখতে তাদের সহপাঠীদের সারা বছর লাগে। দেখা যায় যে যারা বেশি মেধাবী, স্বাভাবিক শিশুদের যে সময়টা লাগছে তার কম সময়ে এরা কিন্তু সেই পড়াটা বা সেই বিষয়টা তারা আয়ত্ত করতে পারছে। এদের জন্য একটি শিক্ষা কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন, যার মাধ্যমে তারা বেশি উপকৃত হতে পারে। অর্থাৎ মেধা যার মধ্যে আছে সে মেধাবী, তাই না। তাহলে এই মেধাবী গুলোকে কি করতে হবে, তাদের মেধাটা বিকাশের জন্য সুযোগ দিতে হবে, তাই না। আচ্ছা, এরপরে আমরা আসছি সৃজনশীলতা, অর্থাৎ মেধার সাথে সৃজনশীলতা জড়িত, তাই না। সৃজনশীলতাটাকে মেধার চূড়ান্ত অভিব্যক্তি বলা যায়। সৃজনশীলতা কি, নতুন কিছু করা, তাই না, অর্থাৎ কাজের অদম্য স্পৃহা, অধ্যবসায় সহ যাবতীয় প্রেষণা এবং মেজাজ সম্পর্কিত গুণাবলী বহু সৃজনশীল লোকের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। অর্থাৎ যেসব শিশু সমস্যা বুঝতে পারে, সমস্যা সমাধানের নানা রকম পন্থা উদ্ভাবন করতে সক্ষম, প্রয়োজনীয় বিষয়ের পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রাখে এবং এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বা সম্ভাবনাময় বিষয় নিয়ে কাজ করে, তাকে সৃজনশীল হিসেবে শনাক্ত করা যায়। দেখা যায় যে তাদের মধ্যে সবসময় নতুন চিন্তা ভাবনা থাকে, নিজে কিছু সৃষ্টি করবে বা তৈরি করবে, এরকম তাদের মধ্যে একটা উদ্দীপনা থাকে, একটা উদ্ভাবনী একটা শক্তি তাদের মধ্যে কাজ করে। যারা দেখা যায় যে সাধারণের চেয়ে, স্বাভাবিকের চেয়ে তারা অন্যরকম ভাবে কোনো কিছুকে কি করতে পারে, তৈরি করতে পারে। সৃজনশীল হতে হলে এবং একটি শিশুর পরিস্থিতিকে বুঝতে হলে অবশ্যই কি করতে হবে, কিছু জ্ঞান থাকতে হবে। বিভিন্ন পন্থায় এর পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সমালোচনার দৃষ্টিতে এর ফলাফল বিশ্লেষণ করতে হবে এবং তার ধারণা সমূহ প্রকাশে সক্ষম হতে হবে। তাহলে দেখো এখানে বলা হয়েছে যে মেধা ও সৃজনশীলতা, তাই না। তাহলে এখানে দেখা যায় যে মেধার সাথে সৃজনশীলতা জড়িত, তাই না। মেধা থাকলেই সে কিন্তু দেখা যায় যে তার সৃজনশীলতাকে সে কি করতে পারে, প্রকাশ করতে পারে, অর্থাৎ নতুন কিছু তারা তৈরি বা নতুন চিন্তা ভাবনা, ধ্যান ধারণা এরকম কিন্তু তাদের মধ্যে কি হয়, থাকতে পারে। এবং তারা এটা কিন্তু স্বাভাবিকের চেয়ে, সাধারণের চেয়ে কিন্তু তাদের চিন্তা ভাবনা, বিচার বুদ্ধি কিন্তু একটু অন্যরকম। আচ্ছা, তো আজকের পাঠটা তোমাদের কেমন লাগলো বাবা? খুব ভালো লাগলো। ভালো। আজকে এ পর্যন্ত। তো পাঠটা তোমাদের কি তোমরা কি সবকিছু কি বুঝতে পেরেছো? তাহলে যেটুকু আমরা আলোচনা করলাম তোমরা কিন্তু সে বিষয়গুলো অবশ্যই কিন্তু বইয়ে দেওয়া আছে, বইটা কিন্তু তোমাদেরকে কি করতে হবে, সুন্দর করে পড়তে হবে। আমাদের অবশ্য সময়টাও প্রায় শেষ, এখনই হয়তো আমাদেরকে লিভ করতে হবে। তো যেটাই হোক তোমরা অবশ্যই বাসায় কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? জি ম্যাডাম। সবাইকে ধন্যবাদ। আমাদের যদি কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন যদি না থাকে তাহলে ঠিক আছে, এখনই হয়তো আমাদের সংযোগটা কেটে যাবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আদাব ম্যাডাম। মিমি হ্যাঁ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কাল তো তোমার আইডি খুঁজে তো পাইনি। ও কালো কালার প্রোফাইলে বোরকা পরা ছবি আছে, তোমার আচ্ছা, প্রোফাইলে তোমার কি ফটো দেওয়া?